জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেব না। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। ভারত প্রেম যদি বজায় রাখতে হয় তাহলে কিন্তু আসলে গণভোট বাস্তবায়ন করা সম্ভব না। যে বিএনপির 80% লোকে কিন্তু এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। কারা এরা? আমি বলে দিচ্ছি, এরা হচ্ছে আমাদের বর্তমান বিএনপি। যে বিএনপি 17 বছর বিভিন্ন ধানের খেতে বিভিন্ন ঝোরে জঙ্গলে রাত কাটিয়েছে আওয়ামী লীগের ভয়ে। আওয়ামী লীগও ঠিক এই কাজই করতো। তারা জিয়াউর রহমানের ছবি নিয়ে এইভাবে টানাহেসা করেছে, তারা খালেদা জিয়ার ছবি নিয়ে টানাহেসা করেছে, তারা জিয়াউর রহমানের কবরে গিয়ে ওখান থেকে কতবার কবর উঠিয়ে ফেলতে চেয়েছে, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে কতবার। তার কোনো ইয়ত্তা নেই, শুধুমাত্র বিরোধী মত প্রকাশ করার কারণে। এই হাসনাত আব্দুল্লাহরা আমরা আসলে যদি শাহবাগে না নামতাম, রাজপথে না নামতাম, ওনারা আসলে স্পিকারের আসনে বসে এই কথাটা বলার সুযোগ হয়তো হতো না। বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ করে বিরাট শক্তি মাঠে নেমে গেছে। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না, বিএনপি জয় বাংলা হয়ে যাবে। ডাক্তার কামরুল ইসলামের মতো একজন প্রতিযশা সম্মানিত, বাংলাদেশের জনমানুষের কাছে সুপরিচিত এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, যার মানবিকতার ছোঁয়ায় প্রায় 2000 মানুষ ফ্রিতে কিডনি চিকিৎসা পেয়েছেন, প্রতিস্থাপন করেছেন, সেই ব্যক্তির কাছে কিভাবে, কোন কারণে আজকের চাঁদা তুলতে যেতে হবে, আমার কাছে এটা বোধগম্য নয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের সম্মানিত একজন ডক্টর, যিনি প্রায় 2000 কিডনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে প্রতিস্থাপন করে জনগণের কাছে মানবিক ডাক্তারে রূপান্তরিত হয়েছেন, সেই ডাক্তার কামরুল ইসলাম, যাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই কম বেশি তাকে চিনেন না। সেই মানবিক ডাক্তারের চেম্বারে যুবদল নেতার পরিচয়ে চাঁদাবাজি করতে যে মানুষগুলো গিয়েছে, সেটা এই বাংলাদেশের ইতিহাসে চরম নির্লজ্জজনক এবং ধিক্কারজনক একটি অধ্যায় রচিত করেছে। বর্তমানে এই কমিউনিকেশনের যুগে, টেকনোলজির যুগে, যেই সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যে কোনো ইস্যু ঘটে গেলে সবাই জানতে পারে, সেই সময়েও কি সম্ভব ডাক্তার কামরুল ইসলামের মতো একজন প্রতিযশা সম্মানিত, বাংলাদেশের জনমানুষের কাছে সুপরিচিত এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, যার মানবিকতার ছোঁয়ায় প্রায় 2000 মানুষ ফ্রিতে কিডনি চিকিৎসা পেয়েছেন, প্রতিস্থাপন করেছেন, সেই ব্যক্তির কাছে কিভাবে, কোন কারণে আজকের চাঁদা তুলতে যেতে হবে, আমার কাছে এটা বোধগম্য নয়। এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার, এই দেশের রাজনীতির জন্য লজ্জার এবং এদেশের রাজনৈতিক সচেতন মানুষের জন্য লজ্জার। এই ডাক্তার সাহেব অনেক বড় সম্মানিত ব্যক্তি বিধায় তার বিষয়টি নিউজে আসার সাথে সাথে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এসেছে, নিন্দার ঝড় তুলছে, যে কারণে হয়তো আপনি, আমরা সবাই জেনে গিয়েছি এবং প্রতিবাদ করছি। এভাবেই নীরবে নিবৃতে গ্রামের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আজকের এভাবে মানুষের কাছে, মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করা হয়, যে নিউজগুলো জাতির কাছে কিন্তু প্রকাশিত হয় না। অনেক মানুষ আছে যারা তাদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো সামনেও আনতে চান না। যেমন আমরা গত কয়েকদিন আগে একজন ভদ্রমহিলাকে দেখলাম, যে সৌদা, যিনি ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার হয়েছেন। উনি গ্রেপ্তার হয়েছেন 5 তারিখ রাতে, কিন্তু ওনার এই নিউজটি জাতির কাছে এসেছে 6 তারিখ দুপুরের পরে। অর্থ হচ্ছে সেই সৌদাও চাইনি প্রাথমিক পর্যায়ে এটা কোনোভাবে কাউকে জানিয়ে তারপরে সমাধান করতে, নিজের মতো করে চেষ্টা করেছে। বাংলাদেশে এরকম ঘটনা প্রতিটা মুহূর্তেই ঘটছে। আপনি মনে করছেন চাঁদাবাজি হচ্ছে না? এখন যেই মুহূর্তে আমি লাইভ করছি, এই মুহূর্তেও বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে এখন চাঁদাবাজি হচ্ছে। এমন এমন মানুষের সাথে চাঁদাবাজি হচ্ছে যে প্রকাশ্যে আনতে পারে না, আনতে ভয় পায়, এবং আনতে গেলে তার পরবর্তী প্রজন্ম কষ্টের মধ্যে থাকবে, এটা জানার কারণে তারা অনেক সময় মানুষের কাছে বলে না। আজকের কামরুল ইসলামের সাথে, এই সম্মানিত ডাক্তার সাহেবের সাথে ঘটে যাওয়া এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই। যে ভদ্রলোকেরা নাকি ওনার ওখানে গিয়েছে, তারা আবার নাকি কমিশনার নির্বাচনও করবে ওই ব্যক্তি। তাহলে একজন কমিশনার সমাজসেবার জন্য নির্বাচন করতে চায়, সেই ব্যক্তি যদি চাঁদা তুলে তারপরে তাকে নির্বাচন করতে হয়, তাহলে এর চেয়ে খারাপ কিছু আর থাকতে পারে না। আসুন প্রতিবাদী হন, সোচ্চার হন। আমরা কামরুল ইসলাম সাহেব সহ বাংলাদেশের সকল মানব সেবক যারা জনতার কল্যাণে কাজ করছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের সাথে থাকবো, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে গঠন করব এবং দুষ্ট মানুষ যেখানেই থাকুক তার প্রতিবাদ অব্যাহত রাখবো। বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ করে বিরাট শক্তি মাঠে নেমে গেছে। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না,
বিএনপি জয় বাংলা হয়ে যাবে। বিএনপি কঠিন বেকায়দা করেছে। আমাদের যারা কমেন্টে এসে গালাগালি করেন বিএনপির রেসপন্সার বা বিএনপির অশিক্ষিত সমর্থক, আপনারা জানেনই না যে বিএনপি কোন বেকায়দায় করেছে। আরে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছে জামাতের হাত থেকে দেশকে বাঁচাতে, তারা এখন বিএনপির বিরুদ্ধে নামছে এবং জামাতের কাছে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। বিশেষ করে খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে এটা দিবালোকে স্পষ্ট। আমেরিকার মদতপুষ্টরাও বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে গেছে। ভারতের মাধ্যমেই বিএনপির পতন হবে। কিভাবে? ভারতের প্ল্যানেই এটা যে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছি, এখন মাঝপথে নিয়ে হাত ছেড়ে দিব, নৌকা ডুবিয়ে দিব, তো বিএনপির নৌকা ধান সহ ডুবে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের আচরণ স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার এরা বিএনপির পক্ষে নোংরা প্রচারণা চালিয়েছিল বিএনপি ক্ষমতায় আনতে, জামাত থেকে দেশকে বাঁচাতে। এখন প্রথম আলো ডেইলি স্টার বিএনপির হাত ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। অতএব বিএনপি কিছুদিন পর চোখে কানে দেখবে না, কুল কিনারা খুঁজে পাবে না। বিএনপির ভাগ্য ভালো, কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না। এই যে জামাতের মতো একটা বিরোধী দল পাওয়া, যে যারা কোঅপারেট করতে চায়, যারা বিরোধিতা করতে চায় না, বরং তাদের কর্মীরা গালাগালি করে যে বিরোধিতা করেন না কেন। এখন দেখা গেছে সেই জামাতকে রাজপথে নামিয়ে দিয়েছে বিএনপি, রাজপথে নামতে বাধ্য করেছে। তো দর্শক, কোন কোন শক্তি মাঠে নেমেছে দেখেন। এটা সরকার ক্ষমতা আসা 1.5 মাসের মধ্যে হওয়ার কথাই না। এটা 3 বছর 2.5 বছর পর যদি হতো। আওয়ামী লীগের প্রথম দিকে এটা কখনো করেনি। এই যে টিআইবি সুজন, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট, যাই বলেন না কেন। এই টিআইবি সুজন এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে নেমে গেছে। টিআইবি সুজনের কার্যক্রমের মুখে টিকে থাকার কোনো সক্ষমতা বিএনপির নাই। টিআইবি সুজন বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দিয়ে 2008 সালের নির্বাচনে বিএনপির ভাড়াডুবির ব্যবস্থা করেছিল। যদিও 2008 সালের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলেও বিএনপি জামাতের ভাড়াডুবি হতো। তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হয়তোবা বিএনপি আরো 5-10টা সিট বেশি পেত, দ্যাটস ইট। বাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বিএনপির ভাড়াডুবি হয়েছে। তো বিএনপির জান্নাতে গেলেও বিএনপিকে খোটা খেতে হবে যে তোমরা তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলা। এটা কিন্তু টিআইবির কারণে। আর টিআইবির কাজ এটা, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছে। এটা যে টিআইবির ভুল বা ষড়যন্ত্র তা না, তবে আওয়ামী লীগ এইসব টিআইবি মেবি সবার টুটি চেপে ধরে ফেসিবাদ চালিয়ে যেতে পেরেছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে টিআইবি সুজনের মতো বড় বড় শক্তি সোচ্চার হচ্ছে, যেটা ওভারকাম করে ফেসিস্ট হয়ে ওঠার কোনো সক্ষমতা বিএনপির নাই এবং বিএনপি সেটা পারবে না। তো দর্শক দেখেন, টিআইবি নিয়মিত কথা বলছে, সংবাদ সম্মেলন বলছে, এবং বিএনপি যে প্রতারণা এটা জাতিকে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি একটা প্রতারক দল। অতএব তাদের থেকে সাবধান থাকতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ না করার সিদ্ধান্তে সরকারের পিছনে হাঁটার ইঙ্গিত। এর মানে বিএনপি যেটা বলছে যে না আমরা অধ্যাদেশ পাশ করছি না মানে এর চাইতেও ভালো কিছু করবো, পাশ করছি না মানে এখনই করছি না তা না, আমরা ত্রুটি বিচ্যুতি দূর করে আরো ভালো কিছু করবো। কিন্তু বাস্তবে হচ্ছে যে বিএনপি সংস্কারই করবে না, বিএনপি সরকার পিছনে হাঁটছে, টিআইবি এটা দেখিয়ে দিচ্ছে। তো দর্শক, আরো বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছে, জামাতের বা বিরোধী দলের ঘাটতি ছিল যে তাদের পক্ষে সিভিল সোসাইটি নাই, এটা মারাত্মক ঘাটতি। সিভিল সোসাইটি গড়ে তুলতে পারেনি জামাত, মিডিয়া নেই, কিন্তু না এই ঘাটতি অবিশ্বাস্যভাবে পূরণ হয়ে যাচ্ছে এবং যাবে। এই টিআইবি সুজন এদের চাইতে বড় সিভিল সোসাইটি তো বাংলাদেশে নাই। আসিফ নজরুল, সিআর আবরার, এদের চাইতে বড় সিভিল সোসাইটি বাংলাদেশে নাই। এরা সবাই বিএনপি সরকারের বিরুদ্ধে বলতে বাধ্য হবে। এমনকি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জামাতের সাথে রাজপথে নামতে পারে। আসিফ নজরুল অলরেডি মুখ খুলেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির প্রতারণার বিরুদ্ধে। টিআইবি মুখ খুলছে, সুজন বলা শুরু করেছে। এই যে টিআইবি, সুজন, জামাত, শিবির, আসিফ নজরুল, প্রথম আলো ডেইলি স্টার, এরপরে শহীদুল আলম, অ্যাক্টিভিস্ট শহীদুল আলম কিন্তু নেমে গেছেন। প্রতিনিয়ত বিএনপির প্রতারণার বিরুদ্ধে জনমত তৈরি করছেন এবং বক্তব্য দিচ্ছেন। এতে এগুলো ডিল করা, ট্যাকেল দেওয়ার মতো শক্তি বিএনপির নাই এবং বিএনপি পারবে না। বিএনপি ধরা খাবে মারাত্মকভাবে, এবং বিএনপির প্রতারণা এর মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে এবং শক্তিশালী প্রতিবাদ হচ্ছে। এত শক্তিকে বিএনপি সরকার কিভাবে মোকাবিলা করবে? জামাত, শিবির, শুধু শিবিরকেই তো বিএনপি ভয় পায়। সেখানে টিআইবি, সুজন, প্রথম আলো ডেইলি স্টার সবাই বিএনপির প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে, কেউ না চাইলেও বাধ্য হবে, কিছু করার নেই। ভূমি বিষয়ক, দ্রুত জাতীয় মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যাদেশ পাশ করে আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাঁটার ইঙ্গিত দিয়েছে সরকার। এর মানে আবার তারা গুম করতে চায়, আবার মানবাধিকার লঙ্ঘন করতে চায়, এটি হচ্ছে কথা। রাষ্ট্র সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি আর বলেন, আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবাই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো আইন ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। এর মানে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগের স্বাধীনতা না চাওয়ার উদ্দেশ্য একমাত্র ফেসিস্ট হয়ে ওঠা, কারণ ফেসিস্ট হতে হলে বিচার বিভাগকে কব্জা করতে হয়। তাই বিএনপি বিচার বিভাগকে কব্জা করছে, বিচারক নিয়োগ দেবে তাদের যাকে মন চায় তাকে, কোনো কাঠামো থাকবে না। 2 দিন পর দেখবেন যে বার কাউন্সিলের যে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, ওটাও বিএনপি দলীয়করণ করে ফেলেছে। ওটা এখন পর্যন্ত ঠিক আছে যে যারা যোগ্য তারাই অ্যাডভোকেট হয়, কিন্তু ওটাও এলোমেলো করে ফেলবে। তো প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে কি করবে, ওটাও ওই কিসের জ্যেষ্ঠতা,
যাকে মন চাইবে যে বিএনপি করে, যে বিএনপি যাকে পছন্দ করবে যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাবো, তাকে তাকে বিচারক হিসাব নিয়োগ করবে, প্রধান বিচারপতি বানাবে। এই ধান্দাই খায়েশ বিএনপির আছে, এবং এটা ইতিহাস বলে। কে এম হাসানকে বয়স বাড়িয়ে, বিচারপতির বয়স বাড়িয়ে কেন কে এম হাসানকে রেখে দিয়েছিল? যেন কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে হয়। কিন্তু দেখা গেল যার জন্য এত কিছু করলো, সে নিজে শেষে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে রাজি না। তারপর ইয়াজউদ্দিনকে বানাতে হয়েছে। ইয়াজউদ্দিনকে বানিয়েও বিএনপি বাঁচতে পারেনি, ধরা খেয়েছে। পুলিশকে একটি জনবান্ধব এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যে স্বাধীন ও নিরপেক্ষ কোনো কমিশন গঠন করেছেন, তার কোনো প্রতিফলন অধ্যাদেশিত হয়নি, যা জাতীয় আর নানান বিষয়ে কথা বলছে। এক কথা হচ্ছে যে বিএনপির প্রতারণার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন, এবং বিএনপির প্রতারণা, বিএনপিকে অন্যায় করছে কি হবে, এগুলো এই টিআইবি, সুজন বা এরকম নানান শক্তি, শহীদুল আলম সবাই হাতে কলমে দেখাচ্ছে, আসিফ নজরুল দেখাচ্ছে যে বিএনপি কতবার ভুল করছে। ভিডিওর শুরুতে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখব। এই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনাদেরকে বলতে হবে এটা কি আওয়ামী লীগ না বিএনপি। আমি বলে দেবো লাস্টে, তবে প্রথমে আপনাদেরকে বলতে হবে, পার্থক্য নির্ণয় করতে হবে। যদি আপনারা পার্থক্য নির্ণয় করতে পারেন তাহলে বলবেন, না হলে আমি বলে দিব। আসুন ভিডিওটা দেখি। এই যে ভিডিওটা দেখলেন, কারা এরা? আমি বলে দিচ্ছি, এরা হচ্ছে আমাদের বর্তমান বিএনপি। যে বিএনপি 17 বছর বিভিন্ন ধানের খেতে, বিভিন্ন ঝোরে জঙ্গলে রাত কাটিয়েছে আওয়ামী লীগের ভয়ে। আওয়ামী লীগও ঠিক এই কাজই করতো। তারা জিয়াউর রহমানের ছবি নিয়ে এইভাবে টানাহেসরা করেছে, তারা খালেদা জিয়ার ছবি নিয়ে টানাহেসরা করেছে, তারা জিয়াউর রহমানের কবরে গিয়ে ওখান থেকে কতবার কবর উঠিয়ে ফেলতে চেয়েছে, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার খেতাব পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে, কতবার। তার কোনো ইয়ত্তা নেই, শুধুমাত্র বিরোধী মত প্রকাশ করার কারণে। আর এখন ঠিক একই কাণ্ড ঘটছে। যাকে এইভাবে পালানো হলো তিনি হলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই নন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, সহচর। একসাথে তারা চট্টগ্রামে কাজ করেছেন এবং যুদ্ধ করেছেন। এবং প্রথম বিদ্রোহটা কিন্তু এই কর্নেল অলি করেছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তারপরে উই রিভোল্ট এই শব্দটা এই কর্নেল অলির। সেই লোকটাকে শুধুমাত্র বিএনপি না করার কারণে এবং কিছু সত্য কথা প্রকাশ করার কারণে তাকে এইভাবে ঝাঁটাপিটা, লাচ্ছানো পানানো হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে। লোকটা জীবিত আছে এখনো, আবার বলে যে আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাহলে মুক্তিযোদ্ধাকে, এটা কি মুক্তিযোদ্ধার সম্মান? অন্য কেউ করলে তখন তার উপরে ঝাঁপিয়ে পড়া হয়। তার মানে প্রত্যেকেই, সব শালাদের এক চেহারা, সব শালারাই একরকম। এটা কবিতার ভাষায় বললাম, আপনারা আবার আমাকে ভাবেন না যে আমি গালি দিচ্ছি। গালি যদি দিতে হয় কবি আমিন আল আসাদকে দিবেন। যাই হোক, এরা কারা? এই যে কাজগুলো করলো এরা কারা? এরা হচ্ছে সেই সব চাঁদাবাজ, প্রত্যেকেই চাঁদাবাজ। যেমনটি চাঁদাবাজের একটা খবর আজকে ভাইরাল হয়েছে না, আপনারা শুনেছেন? বাংলাদেশের একমাত্র ডাক্তার যিনি বিনা পারিশ্রমিকে, বিনা টাকায়, বিনা পয়সায় এদেশের প্রায় 2000-এর অধিক গরিব, দুস্থ, অসহায় মানুষের কিডনি প্রতিস্থাপন করেছেন। তিনি হলেন কিডনি হসপিটালের ডাক্তার কামরুল হাসান। তাকে বলা হয় মানবিক ডাক্তার। তার হসপিটালে তিনি কোনো টাকা পয়সা নেন না, অতিরিক্ত কোনো টাকা পয়সা নেন না। গরিব রোগী যারা তার এখানে আসেন, তিনি অত্যন্ত হিসাব নিকাশ করে তার হসপিটালের ভিতরেই তাদেরকে থাকা, খাওয়া, চিকিৎসা সমস্ত কিছু তিনি সেখানে নির্বাহ করেন। এবং তিনি খরচটা এমন সূক্ষ্মভাবে হিসাব করেছেন, ওই রোগীর উপরেও যাতে কোনো বোঝা না হয়, আবার হসপিটালেও যেন সামান্য কিঞ্চিত পরিমাণ লাভ থাকে, যেন হসপিটালটা টিকে থাকে। তিনি দেখেছেন যে খাবার যদি কেউ বাইরে খেতে যায় 1000 টাকা লাগবে, সেখানে তিনি 200 টাকা মাত্র খাবারের বিল নেন। তিনি থাকার ব্যবস্থা করেছেন। থাকার ব্যবস্থা কি করেছেন? ওইটার জন্য আলাদা কোনো টাকা নেন না, ওই বেড ভাড়ার সাথে 200 টাকা তিনি বা 100 টাকা সেখানে অ্যাড করেন, জাস্ট অ্যাড করেন। এইভাবে তিনি মানুষকে চিকিৎসা দেন। সেইখানে যুবদলের এক নেতা গেছে চাঁদাবাজি করতে। চিন্তা করতে পেরেছেন? এদেরকে আপনি মানুষ বলবেন নাকি মানুষের মতো দেখতে অবিকল কোনো পশু বলবেন, সেটা আপনাদের ব্যাপার। যুবদল পরিচয় দিয়ে যুবদলের নেতা, তাকে বারবার সেখানে হেনস্থা করা হয়েছে, জোরপূর্বক তার কাছে চাঁদা চাওয়া হয়েছে, 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এবং আমি তো এর আগে আমার আওয়ামী লীগ আমলে কয়েকজন চাঁদাবাজকে আমি চিনি, একই কৌশল তারা প্রয়োগ করছে। আমি আগের যে চাঁদাবাজদের চিনি, সে কি বলতো? একজনকে যার কাছ থেকে চাঁদা নেবে, তার কাছে যে বলতো, শালা তোর কাছে টাকা পাই, টাকা দিস না কেন? তোর কাছে আমি 1 লাখ টাকা পাই, টাকা দে। অথচ তার সাথে কোনোদিন তার কোনো লেনদেনই নাই। এইভাবে চাঁদা আদায় করতো। ঠিক এইভাবেই একেবারে ওই ডক্টর কামরুল হাসান তিনি সাক্ষাৎকার দিয়েছেন, পুরো ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সেখানে যে কামরুল হাসানের একজন যিনি ওই যে ক্রয় কমিটির যিনি প্রধান, তার কাছে যে বলছে তোর কাছে 5 লাখ টাকা পাই, টাকা দে। তার মানে এইটা একই কৌশলে তারা এই কাজগুলো করছে। মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার 4-5 দিনের মাথায় এক পরিচিত ছোট ভাইয়ের সাথে আবার বিএনপি করে। তো মন্ত্রী যখন বললেন যে আমরা সমঝোতার ভিত্তিতে, সড়কে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, এটাকে আমরা চাঁদাবাজি বলি না, সমঝোতার ভিত্তিতে লেনদেন হয় এটা। তো তারই এক কর্মী, আমি তাকে বললাম যে তোমরা এখন কি করছো? বলে ভাই এই চাঁদাবাজিটা খুব খারাপ, আমরা আবার চাঁদাবাজি করছি না, আমরা এখন ওই যেটা করছি সেটা হচ্ছে মহল্লার ভিতরে, এলাকার ভিতরে কেউ যদি বাড়িঘর করতে যায়, তখন তার কাছে যে বলি যে ভাই আপনি তো রড সিমেন্ট কিনবেনি, বালি কিনবেনি, তো আমার কাছ থেকে কেনেন সমঝোতার ভিত্তিতে।
মানে তার কাছ থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। এই মঈন কামরুল হাসানের কাছে যে বলেছে যে আপনি বাইরে থেকে যে খাবারগুলো কিনে নিয়ে আসেন, যে চাউল কিনে নিয়ে আসেন, এইটা আমাকে দিতে হবে, এই টেন্ডারটা আমাকে দিতে হবে, এই দায়িত্ব আমাকে দিতে হবে। তো একদিন তাকে দিচ্ছে যে ঠিক আছে তুমি করতে চাচ্ছ করো। এখন যে চাউল কিনে এনেছে 66 টাকা দিয়ে, সেই চাউল ধরাইছে 77 টাকা, 1 কেজি চাউলের উপরে 11 টাকা। চিন্তা করতে পেরেছেন? এই হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। এখন ডক্টর কামরুল হাসান এই সমঝোতা তো মেনে নেয়নি, বলছে না আমি এখানে যে লোকগুলো আসে এরা একেবারে নিডি মানুষ, এদের কাছ থেকে আমি এটা কোনোদিন আমি করতে পারবো না। প্রত্যেক কেজি চাউলে যদি এইভাবে 11 টাকা করে আপনি বেশি নেন, প্রতিটা জিনিসের ডিম বলছে ডিম কিনে নিয়ে আসি, আমি নিজে যে কিনি, আমি একজন ডাক্তার মানুষ, আমি নিজে বাজারে যে ডিম কিনি 1000 ডিম 8500 টাকা, তার কাছে দেওয়া হয়েছে সে 1000 ডিম 11000 টাকায় কিনে এনেছে। চিন্তা করতে পেরেছেন? মানে এই কাজ তাকে দিতে হবে, তাকে না দিলে পরে ওই যে তোর কাছে 5 লাখ টাকা পাবো, টাকা দে। পরে যখন আর দেয় নাই কামরুল হাসান যে না আমি এই কাজ দিতে পারবো না, এটা আমার লোক, ও দীর্ঘদিন ধরে ও এটা করছে, আমার বিশ্বস্ত, ওই এই দায়িত্ব পালন করবে। এবং ও আমার নিজের মনে করে, নিজের হসপিটাল মনে করে ও বাজারে যে ঘুরে 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 10 দোকান দেখে এই জিনিসগুলো কিনে আনে, যার কারণে আমার রোগীর উপরে কোনো প্রভাব পড়ে না, আমার হসপিটালটা চলছে। না হলে তো আমার এই হসপিটাল বন্ধ করে দিতে হবে। আপনি দয়া করে এই কাজ করেন না। বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতার কাছে তারা সে বলেছে, থানার ওসি পর্যন্ত কিচ্ছু বলে না, এদের কাছে অসহায়, একেবারে অসহায়। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকারটা কি, থাকার দরকার কি, যারা এই কাজ করতে পারবে না? কয়েকদিন আগে আমরা দেখলাম এই নবীন পাঞ্জাবি বন্ধ করে দেওয়া হলো, এই চাঁদাবাজরা 300 টাকার পাঞ্জাবি সেখানে 4000 টাকা বিক্রি করতে হবে, না হলে নবীন পাঞ্জাবি বন্ধ করে দেওয়া হলো। এখন পুলিশ তাকে ফোন করে বলে, নবীনের ওই মালিককে ফোন করে বলে, নবীন ওর নাম, ফোন করে বলে যে আপনি ভাই পারবেন না ওদের সাথে, ওরা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, প্রধানমন্ত্রীর বন্ধু মানুষ, ওদেরকে ম্যানেজ করে চলতে হবে, আপনি ওর সাথে একটা সমঝোতা করেন। এই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা। চাঁদাবাজদের সম্পর্কে কোনো তথ্য দিলে উল্টা তার জীবনের ঝুঁকি তৈরি হয়, কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই ডক্টর কামরুল হাসান বিভিন্ন জায়গায় ডিআইজির কাছে বলেছেন, অ্যাডিশনাল ডিআইজির কাছে বলেছেন, তারপরে সেনাবাহিনীর কাছে বলেছেন। তিনি বলেছেন যে সেইভাবে তারা এখন আর অ্যাক্টিভ মনে হচ্ছে না আমার কাছে, সেনাবাহিনীর সদস্যরা যে টিমগুলো মাঠে কাজ করছে এরা সেইভাবে অ্যাক্টিভ মনে হচ্ছে না। তার মানে লোকটা কোন পর্যায়ে চলে গিয়েছিল। অবশেষে যখন সম্ভবত কালবেলায় একটা নিউজ হওয়ার পরে সারা দেশে যখন ছড়ায় পড়েছে, তখন বিএনপির 2 নেতা এসে কামরুল হাসানের কাছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, আপনার কোনো সমস্যা নাই, আমরা এই সমস্ত লোকদের দলে ঠাঁই দিই না। কারে ঠাঁই দেন নাই? প্রত্যেককেই তো ঠাঁই দিয়েছেন। ঠাঁই দিয়েছেন, ওই দেখানো বহিষ্কার করেছেন, কয়েকদিন পরে আবার ফিরিয়ে নিয়েছেন রাতের অন্ধকারে গোপনে। তারপরের খবর কেউ জানে? আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন, গরিব মানুষকে আর মারেন না, এইভাবে শেষ করেন না বাংলাদেশটাকে। প্রয়োজনে এই সমস্ত চাঁদাবাজদের ধরে আপনারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এদের প্রত্যেককে ফ্যামিলি কার্ড একটা করে ধরাই দেন যে তোদের আল্লাহর দোহাই লাগে আর তোরা খবরদার চাঁদাবাজি করিস না, যদি তাদেরকে ট্যাকেল না দিতে পারেন। যে এই তোদের ফ্যামিলি কার্ড, প্রয়োজনে ফ্যামিলিতে যে কয়জন আসিস প্রত্যেককে একটা করে দিলাম, দয়া করে তোরা আর এই চাঁদাবাজি করিস না। দয়া করে আপনারা এই আওয়ামী লীগের আমলে ফিরাই নিয়ে যাইয়েন না। যদি মানুষের ভিতরে এই চিন্তা জেগে ওঠে যে আগেই ভালো ছিল, তাহলে এই দেশ আর কোনোদিন ভালো হবে না এবং আপনারাও কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। দয়া করে এগুলো বন্ধ করুন। প্রিয় ভাই বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।